সাতটা বিধানসভা আছে, সেই সাতটা বিধানসভার বিভিন্ন দিনে সেই এলাকার বিধানসভার এলাকার যে লোকাল বিধায়ক আছে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করছে। চার্জশিট এটাই যে বিগত দিনে তিনি দায়িত্বে থাকার সময়েও বিধানসভায় যেভাবে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে অব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যা বিষয় আছে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে রাখতে চাইছি এবং আপনাদের মাধ্যমে পুরো জনগণকে জানাতে চাইছি কামারহাটি বিধানসভায়। তো আজকে এই কামারহাটি বিধানসভায় যে চার্জশিট আমরা পেশ করব তার বিষয়বস্তু আপনাদের সামনে রাখবেন আমাদের 50 নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সম্মানীয় ফজল ঘোষ মহাশয় এবং আমাদের রাজ্যের প্রবক্তা, উনি এই বিষয়ে বিস্তারিত রাখবেন এবং এই বিষয়টা পুরো কামারহাটি মানুষের কাছে যাতে পৌঁছায় সেটাও আমরা আবেদন করব আপনাদের কাছে, যে মানুষ কিভাবে দুরবস্থার মধ্যে আছে এই কামারহাটিতে তার ডিটেলস বিষয়টা আপনাদেরকে জানানো হচ্ছে। মাননীয় সজলদা আপনাদেরকে বিষয়টা জানাবো। নমস্কার। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধানসভায় একটা করে সরকারি দল বা সরকার কি কাজ করেছে তার চার্জশিট পেশ করা হচ্ছে। চার্জশিটের পর শাস্তি দেওয়ার দায়িত্বটা কিন্তু বাংলার মানুষের থেকে গেল। আমি এই মুহূর্তে যে বিধানসভাটায় রয়েছি সেই বিধানসভাটা আপনারা সবাই জানেন। কামারহাটি বিধানসভা বিধায়ক অত্যন্ত নমস্য মানুষ, মত অন বলেই মানুষের কাছে পরিচিত। তিনি রাত্রে দিনে সবসময় একটা কালো চশমা পরে থাকেন, তাই তিনি পরিবর্তনের রংটা দেখতে পাচ্ছেন না, তাই তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতে পাচ্ছেন না। সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবার জন্য এসছি, আমরা এসছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। প্রথম হচ্ছে এটা কিন্তু মনে রাখবেন, সেই প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত যাই ধরুন না কেন সেই জায়েন্ট সিং এর বিধানসভা, যে জায়েন্ট সিং মেয়েদেরকে ঝুলিয়ে মারত, যার ভিডিও আপনারা আমরা সবাই দেখেছি। যে জায়েন্ট সিং এর হোয়াইট হাউস, যে জায়েন্ট সিং না হোয়াইট হাউস মানে আবার আপনি ট্রাম্পের কথা ভাববেন না, এখানকার ট্রাম্প যার কথা বলছি, সেই জায়েন্ট সিং এর হোয়াইট হাউস সেটা এখনো অব্দি হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ সবাই নির্দেশ দেওয়া সত্ত্বেও পুরসভা বুলডোজার পায়নি। বুলডোজার উত্তরপ্রদেশ থেকে আমাদের এনে দিতে হবে, দিলে তারপর ওরা ভেঙে গুঁড়োবে। এখানে আমি একটা অবৈধ নির্মাণ এই জায়েন্ট সিংদের নেতৃত্বে কোথায় গিয়ে পৌঁছেছে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা 7 নম্বর ওয়ার্ড, এখানকার ওয়ার্ড মানে 2000, 5000 থেকে 7000, 8000 অব্দি ভোটার থাকে। আমি জানি না 7 নম্বর ওয়ার্ডে ভোটার কত, কিন্তু আমি জানি ওখানে 87টি অবৈধ নির্মাণ হচ্ছে। পুরসভাটার নামে জায়েন্ট সিং এর মতন বাড়ি, প্রাসাদ বাড়ি বলা ভুল, এখানে আরো 87টি অবৈধভাবে তৃণমূলের ঠিকাদাররা, তৃণমূলের কন্ট্রাক্টররা, তৃণমূল তোলাবাজরা এইটা এখানে করেছে। আমি আপনাকে বলি, আমি এখানে যখন আসছিলাম আপনাকে অনুরোধ করব, এখানকার মানে সংবাদ মিটটা শেষ হয়ে গেলে প্রেস মিটটা আপনারা যাবেন, 50 মিটার নয়, 8 নম্বর ওয়ার্ড আপনি যাবেন, গেলে মনে হবে আপনি নরককুণ্ডে বাস করছেন। মানুষ তাও যে মুখ বুজে থাকে, এর থেকে বোঝা যায় যে মানুষের সহ্য ক্ষমতা অসীম এখানকার। আমি বলছি এখানকার কামারহাটি পুরসভা যত কন্ট্রাকচুয়াল, ডেলি ওয়েজেস বা সরকারি ভাবে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ বেআইনি হয়েছে এবং 40% তৃণমূল কর্মীদের হয়েছে, নয়তো তাদের থেকেও টাকা নিয়ে হয়েছে, তৃণমূল কর্মীদের থেকেও টাকা নিয়ে হয়েছে। এবং এ বিষয়ে সিবিআই, ইডি সহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যে তদন্ত করছে এবং তারা নোটিশের মধ্যেও আছে। এখানে যথারীতি এটা অন্য বিধানসভার এই বিধানসভায় কোনো তফাৎ নেই। এখানে একটা পানের দোকান করতে গেলেও টাকা দিতে হয়, এখানে একটা বাড়িতে পেরেক পুঁততে গেলেও টাকা দিতে হয়। এখানে আপনি যাই করবেন এলাকার জায়েন্ট সিংদের টাকা দিতে হয়।
এটা সেই বিধানসভা যে বিধানসভার এক মহিলা কাউন্সিলরের প্ররোচনাতে এক তৃণমূল যুবককে আত্মঘাতী হতে হয়েছিল। এটা সেই বিধানসভা যেখানকার কাউন্সিলররা, তারা মদনদার অত্যন্ত আত্মীয় ঘনিষ্ঠ, তারা সারাদিন বিদেশ ঘুরে বেড়ায়, টিকটক করে বেড়ায়, তারা মানুষের কাজ কখনো করে না, তারা মানুষের সঙ্গে কখনো থাকে বলে আমার মনে হয় না। এখানে বাগজোলা খালটা এখান দিয়েই গেছে, এই বাগজোলা খাল, এই খাল আপনারা চলুন, হ্যাঁ গেলেই বুঝবেন যে আমরা কি খাল কেটে কুমিরটা না নিয়ে এসেছি। আমরা এই কামারহাটি অঞ্চলের মানুষ কোন খাল কেটে কুমির এনেছি সেটা আপনি পাশের খালে গেলেই বুঝতে পারবেন, কারণ পুরো খালটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। নিকাশি ব্যবস্থা ইতিমধ্যেই তার নিকাশ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানকার নিকাশি ব্যবস্থা এই বিটি রোড থেকে বেলঘরিয়া কামারহাটি এলাকা, সমস্ত এলাকা, আপনি যদি দুপশলা বৃষ্টি হয় তাহলে অন্তত বিভিন্ন জায়গায় কামারহাটি এক দুদিন করে কমসে কম জল দাঁড়িয়েই থাকে। এইখানে 2025 সালে আমরা এখন দূষিত জল খেয়ে মৃত্যু নিয়ে অনেক আলোচনা চলছে। এখানেও একটা কলরা হয়েছিল, এখান থেকেও বহু মানুষকে হাসপাতালে পৌঁছতে হয়েছিল। আপনারাও অনেক সংবাদ মাধ্যম সেই সময় এটা কভার করে দেখিয়েছিলেন। 2025 সালে 50 জনের বেশি মানুষ হসপিটালাইজ হতে হয়েছিল ওই অপরিশোধিত পানীয় জলের জন্য। এখানকার মানুষের জনজীবন, ব্যবসা বাণিজ্য সবই তৃণমূলী গুন্ডা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে এমপি ল্যান্ড, এখানে এমএলএ ল্যান্ড, যে কোথায় খরচ করা হয়েছে এবং কি কি উন্নয়ন হয়েছে আমরা এই অঞ্চলের মানুষ জানি না। এখানকার স্কুলগুলো সব অলমোস্ট পুরনো, যত সরকারি বেসরকারি, সরকারি স্কুল যত ছিল, আগে বেসরকারি ছিল না, সমস্ত স্কুল হ্যাঁ প্রায় বন্ধ অথবা বন্ধের মুখে। আগে এখানে ছিল, স্কুলগুলোর নাম ছিল বিদ্যা মন্দির, বিদ্যা নিকেতন, এখন স্কুলের নাম অ্যাডামাস। এখানে নতুন স্কুল হচ্ছে, স্কুলের নাম অ্যাডামাস। অ্যাডামাস মানে আপনাদের আমাদের আস্ত মাস। হ্যাঁ, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার নাও, আর ওই অ্যাডামাসকে 8-10 হাজার টাকা দিয়েছে মাস গেলে। এই হচ্ছে এখানকার শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এখানকার পুরসভার কোনো হসপিটাল নেই। আচ্ছা, পুরসভার হসপিটাল নেই, পুরো হসপিটাল নেই তো এটা না, না, এখানে একমাত্র সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। অন্যান্য পুরসভার একটা পুরো হসপিটাল থাকে, এখানে কিন্তু সেটা নেই। সাগর দত্ত আছে, এখন সেটা সুপার স্পেশালিটি, মানে সুপার স্পেশালিটি মানে যেখানে এমআরআই নেই, কিন্তু ওই সাইনবোর্ডটা পাল্টে দিয়ে মমতা ব্যানার্জি তাকে সুপার স্পেশালিটি করে দিয়েছে। আইন কানুন পশ্চিমবঙ্গের অন্যত্র মুর্শিদাবাদ, বেলডাঙ্গার যা অবস্থা, এখানেও তার থেকে কোনো আলাদা কিছু নয়। ফলে আপনাদের আর নতুন করে আমার বলবার কিছু নেই। এই কামারহাটিতেই আছেন ও লাভলি একজন এও আছেন, আপনাদের এমএলএও আছেন, কিন্তু মানুষের কোনো শুনবাই নেই। মানুষের বক্তব্য শোনার মতন এখানে কেউ নেই। তাই মানুষকেই এই চার্জশিট মানুষের কাছে পেশ করলাম। এই চার্জশিট যদি মনে হয় যে সঠিক, তাহলে সঠিকভাবে শাস্তি দেবেন, যাবজ্জীবন কারাদণ্ড দিন মদনদাকে, আর এই বয়সে আর এর থেকে বেশি কিছু দেবেন না, এটাই আবেদন। চার্জশিট নিয়ে কি আপনারা বাড়ি বাড়ি যাবেন? একদম, প্রত্যেক ঘরে ঘরে চার্জশিট পৌঁছবে। যেটা আপনাদের কাছে আমরা পাঠ করে শোনালাম, সেটাই মানুষের কাছে ঘরে ঘরে। এখানে আরেকটা লাইন বলে দিই, এখানে আমি একটা বলছি, একটা অটোর দাম কত? একটা অটোর দাম 3-3.5 লক্ষ টাকা একটা অটো পাওয়া যায়। একটা অটোকে যদি রেজিস্ট্রি মানে লাইনে ঢোকাতে হয়, রুটে ঢোকাতে হয়, তাহলে একটা টয়েটোর দাম তৃণমূল নেতাদের দিতে হয়। এখানকার তৃণমূল নেতাদের একটা অটো ঢোকাতে গেলে একটা টয়েটোর দাম দিতে হয়। এবার বেকার ছেলেরা, গরিব ছেলেরা, তারা এখন অটো তাদের ক্ষমতা নেই যে কিনতে পারে, ঢোকাতে পারবে না স্ট্যান্ডে, তারা টোটো নিয়েছে। সেই টোটো রেজিস্ট্রেশনের নামে ব্যাপক তোলাবাজি চলছে। কোথাও কোথাও রেজিস্ট্রেশনের নামে
হ্যাঁ বলছি, কোথাও কত টাকা? 3,000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন। তারপর ওই স্ট্যান্ডে কতগুলো টোটো চলবে, তারপর ঢুকতে গেলে কত টাকা দিতে হবে, সেটা মদনদা বা তার মদনদা এই ছোটগুলো খায় না, মদনদার নিচের লেভেলে যারা আছে এই জায়েন্ট সিং এদের হাতে দিতে হবে। ফলে যে বেকার ছেলেরা যে দুটো টোটো চালিয়ে রোজগার করবে, তৃণমূলের আশীর্বাদ না থাকলে সেটাও সে করতে পারবে না। এই হচ্ছে আমার কামার। চার্জশিটটাকে ধরুন না, ছবি করে দিন। নিচু করে চন্দ্রা এখানে আমার একটা পয়েন্ট বাকি থেকে গেছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বরানগর, কামারহাটি, এখান থেকেই না শিল্পাঞ্চলটা শুরু, যেটা আলটিমেটলি গিয়ে ব্যারাকপুরতে গিয়ে পৌঁছেছিল। তো ব্যারাকপুরও যেমন উঠে গেছে, সেরকম এখানকার প্রবর্তক জুট মিল সেটা উঠে গেছে। এবং এই জুট মিল গুলো আলটিমেটলি লক্ষ্য হচ্ছে প্রমোটিং করা। ইতিমধ্যে একটা বাজার তৃণমূলীরা উঠে পড়ে লেগেছে, কি নাম যেন বাজারটা? নওদাপাড়া বাজার, ওটাও তুলতে হবে, কারণ তুললেই ওখানে বিশাল হাউজিং প্রমোটিং হবে। এই হচ্ছে লক্ষ্য। পুরো প্রমোটার রাজ, পুরো গুন্ডা রাজ। পশ্চিমবঙ্গের অন্য জায়গার মতো এখানেও জুট মিলে মোমবাতি ছেলে দিয়েছে, হাতে ধরিয়ে দিয়েছে হ্যারিকেন। হ্যাঁ, এই রাজ্যটা, এই জুট মিলটায় 800 পরিবার, 1-200 নয়, 800 পরিবার। 800 পরিবার মানে 3,500 মানুষ। 3,500 মানুষ, তার পেটে লাথি মেরেছেন যিনি, তিনি আমাদের মহান ওলামলি। জেপি নাড্ডার মতন সর্বভারতীয় সভাপতি আক্রান্ত হয়, আমাদের নেতাদের আক্রান্ত হওয়ার কথা তো ছেড়েই দিলাম, শুধু সিপিএম আর তৃণমূল, সিপিএম আর কংগ্রেস আক্রান্ত হয়, আর যে আসবে সবাই আক্রান্ত হবে। আমি বলছি যে যতই চেষ্টা করুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেটা আমরা মাটির গন্ধে বুঝতে পারছি যে এইভাবে এসআইআর সঠিকভাবে সম্পূর্ণ নির্বাচন কমিশন করতে পারবে না। এবার শশী পাজাকে তলব করা হয়েছে এবং শশী পাজা আজকে যাবেন, ফর্ম ফিল আপের ত্রুটির জেরেই ওকে নোটিশ করা হয়েছিল এবং তিনি আজকে যাবেন এবং তিনি হেনস্থার শিকার হয়েছেন বলে সরব হয়েছেন। হ্যাঁ, কাকলি ঘোষ দস্তিদার ও তার পরিবার হেনস্থার শিকার হয়েছিল। যারা ডাক্তার নামের আগে লেখে, অথচ ফর্মটা যদি সঠিকভাবে ফিল আপ না করতে পারে, তাহলে তাকে যেতে হবে, মমতা কি বলেছিলেন না যে সুভাষ বোসকেও ডেকে পাঠাতো, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে শশী পাজা এই বিষয়ে যে মন্তব্য করেছেন, তাতে কোথাও কোনো চিমটি ফিমটি কাটতে পারে, কিন্তু যাবো না বলার দুঃসাহস দেখাননি। বলেছেন হ্যাঁ আমি লাইনে দাঁড়াবো। উনি বলছেন এটা আমার পুরস্কার প্রাপ্য। এখনো প্রাপ্য অনেক বাকি আছে ওনার পেতে, ওনার প্রাপ্য পেতে এখনো অনেক বাকি আছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে মেঘলিগঞ্জ ধুন্ধুমার পুলিশকে রক্ষা করে ইটপাটকেল ছোড়া হয়েছে, অস্থির আহত হয়েছে গ্রেপ্তার অভিযুক্ত এবং 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। কি বলবেন? নিত্যদিনের ঘটনা। শিশুর মুন্ডু নিয়ে কুকুর খেলা করছে উত্তরবঙ্গের কোথাও, আর কোথাও এই ধরনের ঘটনা নাবালিকার উপর হচ্ছে। এবার একটু বাদে আপনি মুখ্যমন্ত্রী ভাষণে নিশ্চয়ই শুনতে পাবেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, কিংবা বলবে ছোট ঘটনা, কিংবা বলবেন সাজানো ঘটনা। কিন্তু বাংলার মানুষ জানে নারী নির্যাতন পশ্চিমবঙ্গের নিত্যদিনের ঘটনা, এটা নিত্যদিনের ঘটনা। আজকে সমবায় নির্বাচন চলছে, রানীচক সমবায় সমিতি, সেখানে শুভেন্দু অধিকারী এলাকা কমপ্লিট ক্লাব, তৃণমূল বিজেপি সংঘর্ষ শুরু হয়েছে রাত থেকে, কি বলবেন? এটা নির্বাচন কমিশনের দেখা উচিত যে কোঅপারেটিভ নির্বাচনে কোথাও কোথাও সেন্ট্রাল বোর্ড লাগে, তাহলে এই রাজ্যের নির্বাচন কমিশন এই কটা হাবিলদারের ওপর নির্ভর করে, চটিচ পুলিশের ওপর নির্ভর করে তারা কি করে এসআইআর করবে, আর তারা কি করে রাজ্যের নির্বাচন করাবে, এটা তাদেরই ভাবা উচিত। বাংলার মানুষ তো দেখে অভ্যস্ত, নির্বাচন কমিশনারকে নিয়ে গিয়ে দেখা।
আজকে বলেছে যে আজকে জাতীয় ভোটাধিকার দিবস এবং আজকের দিন থেকে এসআইআর এর মাধ্যমে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার দিন বলে তৃণমূল বিজ্ঞাত দিবস পালন করছে, ব্লকে ব্লকে মিছিল করছে। সকালে শওকত হোসেনের নেতৃত্বে মিছিল হয়েছে, আবার সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী একই ইস্যুতে মিছিল করছেন মহেশতলায়। তো তৃণমূল আর সিপিএম তো টাকার এপিডারপি, দুজনে একই ভাষায় কথা বলছে, দুজনে একই উদ্দেশ্যে মিছিল করছে, একই দিনে মিছিল করছে। একসাথে করলে আরো ভালো হতো, একসাথে করলে আরো ভালো হতো। কোনো তফাৎ নেই, ওদের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু জাতীয় ভোটাধিকার দিবসে আজকে ধিক্কার দিবস হ্যাঁ, বাংলার মানুষও ঘরে ঘরে মনে মনে প্রত্যেকটা বাংলার মা বোন প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কারি দিচ্ছেন। মুশকিলটা কি জানেন? জ্যোতিবাবুর সময় না বাংলার মানুষ মনে করত জ্যোতিবাবু হেরে যান, বুদ্ধদেব বাবুর সময় মানুষ মনে করত বুদ্ধদেব বাবু চলে যান, আর মমতার সময় যে কি চাইছে মানুষ সেটা আমি মুখে বললাম। মিনাখার মৌলি গ্রামে একটা বুথে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক মারা গেছেন। 2002 ভোটার তালিকায় তার বয়স দেখাচ্ছে 258 বছর। গ্রামের মানুষ বলছে আমাদের নির্বাচন কমিশন হয়রান করছে, কিন্তু তার আগে নির্বাচন কমিশন সঠিক তথ্য দিচ্ছে না। এটা কি বললাম? একটা লোকের বয়স 258 বছর, একটা লোক জীবিত না 2002 তার তালিকায় দেখা যাচ্ছে, ভোটার তালিকাতে তার বয়স 2002 সেই সময় 258 বছর, সে মারাও গেছে। আচ্ছা, 2002-এ একটা লোকের বয়স ছিল 258 বছর। এটা নির্বাচন কমিশন। আচ্ছা বলছি, আরো 25 বছর বাদে এসে যদি নির্বাচন কমিশন হয়তো ভদ্রলোক মারা গেছে, তাকে যদি নোটিশ পাঠাতো তাহলে এটা নিয়ে হইলে হতো। এই নিশ্চয়ই এই যুগের অশ্বত্থামা ছিল, এই লোকটি নিশ্চয়ই এই যুগের অশ্বত্থামা ছিল, হয়তো মারা যায়নি, হারিয়ে গেছে, এটা হতে পারে। এই ধরনের যদি ডিসক্রিমিনেন্সি থাকবে তাহলে ডেকে পাঠাবে না, এটা লজিক্যাল নয়, এটা ইলজিক্যাল। ওরা বলছে নির্বাচন কমিশন এটা ভুল, একটা লোকের বয়স 258 হয় কি করে? সে নির্বাচন কমিশন তৎকালীন যিনি ছিলেন তার ভুল, সেটাই তো শোধরানো হচ্ছে। এটা এই ভদ্রলোক এতদিন শোধরানোর চেষ্টা করেননি, হয়তো উনি জানেনই না। অন করো। না না, এদিক দিয়ে ধরো দাদা, সূর্য পড়বে না তো, এদিক দিয়ে ধরো পুরো। না না, ওটা ব্যাকলাইট হয়ে যাবে। মানে আরো ওইখানটা শোনা। আসো না, এদিকে হয়ে এখান যাবে। থেকে করো, তাহলে পুরোটা পাবো। চলো মনোদা, দূরে আসো। ব্যাস, চলো চলো রোল। আমার এই জায়গাটা বেলগড়িয়া নওদাপাড়া এলাকায় এখানে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ এসেছেন এবং তিনি এসেছিলেন যে কামারহাটি বিধানসভা এলাকায় যে গত কয়েক বছরের যে শাসক দলের নানা দুর্নীতি সেটা চার্জশিটের আকারে তিনি প্রকাশ করার জন্য, কিন্তু তিনি রাস্তার পাশে জঞ্জাল জড়ো হয়ে যাওয়া থেকে অবাক হয়ে যান এবং সমস্ত নেতাকর্মীদের নিয়ে তিনি এখন এখানে এসেছেন। কি দেখতে দেখেন? আমার সাথে জেলা প্রেসিডেন্ট আছে, আপনি এক কথায় এটার ক্যাপচার দিতে পারেন, লাইভ ফ্রম নরক। এলাকার মানুষ ট্যাক্স দেয় কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে তারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্স দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি তাদেরকে সার্ভিস দেয়, সেটা দেখছেন মানুষ কি অবস্থায় থাকে। হ্যাঁ, উন্নয়নের আর এক নাম। এমএলএ হচ্ছেন মদন মিত্র, রাইট হ্যান্ড জায়েন্ট সিং। এখানে এই হচ্ছে মানুষকে দেওয়া পরিষেবা পুরসভার। বলুন কোন ভদ্র, কোন সভ্য সমাজে, কোন উন্নত রাজ্যে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন না। এতক্ষণ ওখানে চার্জশিট দিয়েছিলাম, প্রেসিডেন্ট আছেন আমার সাথে, চার্জশিট দিয়েছিলাম আমরা আমাদের দলের তরফ থেকে। হ্যাঁ, এখন আপনাদের সবুজ দিচ্ছি, আপনাদের এখন এভিডেন্স দিচ্ছি। আপনারা বলুন, এখানকার যারা মানুষরা বসবাস করেন তারা ট্যাক্স দেন না, তারা মানুষ নয়? মা মাটি মানুষ কোথায়? এখানে মা মাটি মানুষ। আপনারা বলুন, রাজপথে প্রকাশ্যে এইভাবে যত রকমের বায়োএস থেকে শুরু করে সবকিছু জঞ্জাল পাবে, এমন কোনো অসুখ নেই। এখানে খুঁজলে নিপাকেও পাওয়া যেতে পারে। করোনা কোথায় চাপা পড়ে আছে সেটাও আমরা জানি না, থাকতে পারে এখানে। খুঁজুন একটু আপনারা ভালো করে, দেখান, আবেদন করব, মানুষের চোখ কলান। রাস্তার ধারে ত্রুটিপূর্ণ জঞ্জাল এবং
ওরা শাসক দল সেখানে কোনো কাজ করে না, তার জন্য তিনি এসেছিলেন চার্জশিট পেশ করতে। হ্যাঁ হ্যাঁ